বাবা মা পাই বা না পাই, আল্লাহ যেন সুস্থ রাখে, আমি যেন আমার মতো যে কদিন হায়াতে বেঁচে থাকি আমি যেন সঠিকভাবে চলে যেতে পারি। এই জায়গায় সয় সম্পত্তি ধন সম্পদ কি করবো আমি এগুলা। নাম কি ভাই? চান মিয়া কবির। বাবার নাম কি ছিল আপনার? নূর ইসলাম। মায়ের নাম? নাজমা বেগম। আর বড় ভাইয়ের নাম? শাহিন। শাহিন। আপনি বলেছেন যে আপনার বাড়ি নারায়ণগঞ্জ হতে পারে। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন আমি শুরুতে যে কথাগুলো বলে থাকি সে কথাগুলোই বলছি, দয়া করে শেয়ার করতে হবে। আর এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। আজকে কে রয়েছেন তার পরিবার খোঁজার জন্য চলুন আমরা একটু চেষ্টা করে দেখি। নাম কি ভাই? চান মিয়া কবির। নাম চেঞ্জ হয়নি? জি না। বাবার নাম কি ছিল আপনার? নূর ইসলাম। মায়ের নাম? নাজমা বেগম। আর বড় ভাইয়ের নাম? শাহিন। শাহিন। আপনি বলেছেন যে আপনার বাড়ি নারায়ণগঞ্জ হতে পারে। জি। আনুমানিক? জি। বলেন তো প্রথম থেকে গল্পটা কি হয়েছে, বিস্তারিত বলেন। হ্যাঁ, একবারে শুরু থেকে বলতে গেলে তখন আমি খুবই ছোট ছিলাম। জি যখন আমার আনুমানিক বয়স হচ্ছে 4.5 কি 5 বছর এরকম। জি। তো আমি আর আমার আম্মু দুজন একসাথে বের হয়েছিলাম হুম। এই মর্মে যে আমরা হচ্ছে গাজীপুরের দিকে যাব খালামনির বাড়িতে। আচ্ছা। তো এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া। তো পরে আমরা নারায়ণগঞ্জের যে ট্রেনটা ওটাতে করে আমরা কমলাপুর পর্যন্ত আসি। কমলাপুর পর্যন্ত আসার পর দেন হঠাৎ করে আমার পানি তৃষ্ণা পায়। তো আম্মু আমাকে বলতেছে যে সাথে অনেক ব্যাগ ছিল, তো আম্মু বলতেছে যে এত কিছু তো আমার পক্ষে একা টানা সম্ভব না, তো তুই এখানে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসি। তো এটা বলে 2-3টা ব্যাগ ছিল, ওই ব্যাগ এবং আমাকে সহ ওই প্ল্যাটফর্মে বসে রেখে আম্মু আর কি পানি আনতে গেছে। তো দেন এই পানি আনতে যাওয়ার পর আম্মু আর কখনো ফিরে আসে নাই। আপনি ওখানে বসেই ছিলেন? আমি এখানে বসেছিলাম। তো এই ঘটনাটা ঘটছে হচ্ছে সকাল আনুমানিক 9টার দিকে, 8:30 কি 9টার দিকে যে ঘটনাটা তখন ঘটছে এটা। এবং আমি ওই জায়গায় বসা ছিলাম হচ্ছে দুপুর 3টা 3:30 পর্যন্ত, স্টিল নাও একই জায়গায় বসা ছিলাম। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমার ক্ষুধা পেয়েছে, এরপরে হচ্ছে আমি এই জায়গা থেকে সামনের দিকে যাওয়ার আগে বেশ কয়েকটা বিষয় একটু একটু জাস্ট জানার চেষ্টা করি। একটা হচ্ছে আপনার মার কি কোনো মানসিক সমস্যা ছিল আপনার জানা মতে? না না ছিল না। পানি তো আপনিই খেতে চেয়েছেন। জি। এবং আপনার মা পানি আনতে গিয়েছে। জি। তার মানে এখানে বিষয়টা এরকমও না যে কোনো এক মা তার সন্তানকে কোথাও রেখে যাচ্ছে পরিস্থিতির কারণে, বিষয়টা এরকমও না। কারণ সে পানি খেতে চেয়েছে, মা পানি আনতে গেছে। তাহলে গিয়ে আশেপাশে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের শব্দ পেয়েছেন বা কোনো কিছু? এরকম আমি কিছু পাইনি, আমি জানি না। জানেন না? এটা কোন স্টেশনে ঘটেছে? এটা কমলাপুর স্টেশন। কমলাপুর স্টেশনে ঘটেছে। এর আগে কি কখনো কমলাপুর স্টেশনে এসেছেন আপনারা মার সাথে? আমি আসিনি, আম্মু আসছে একাধিকবার। আপনার মা আসছে আপনি নিশ্চিত? জি, আম্মু আসছে। তাহলে তো এটা খুবই অ্যাবসার্ট একটা ঘটনা। পারিবারিক ঘটনা কি মনে আছে একটু বলেন তো। পারিবারিক ঘটনা বলতে আমাদের পরিবারটা খুবই ছোট। আমরা 2 ভাই ছিলাম। যার নাম আমি শাহিন বলতেছি, ওটা আমি ছোটবেলা বঙ্গা বলে ডাকতাম। দুষ্টামি করে আমি বঙ্গা বলে ডাকতাম, ওরও আমাকে চান বলে ডাকতো। অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে চান মিয়া। পরবর্তীতে আমি যে পরিবারে আসছি তারা আমাকে কবির নামটা অ্যাড করছে, তো দেন ওইটা সহ ফুল নেম হচ্ছে চান মিয়া কবির। আচ্ছা। আর আমার বাবা হচ্ছে পেশায় একজন রিক্সা চালক ছিল, আর আমার আম্মু হচ্ছে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। আচ্ছা। আমাদের ছোট পরিবার। আমরা থাকতাম হচ্ছে মানে আগের দিনের যে টিনের যে ঘরগুলো ছিল মোটামুটি পাকা, উপরে টিন দেয়া, এরকম একটা ঘরে আমরা থাকতাম। তো প্রতিনিয়ত যেটা হতো সেটা হচ্ছে আম্মু আব্বু দুজনে কাজে চলে যেত, আমি আর আমার ভাই একসাথে থাকতাম। ও আমার চেয়ে বড় ছিল, ও আর আমার মধ্যে 3 বছরের গ্যাপ, 3 থেকে 4 এরকম গ্যাপ। তো সারাদিন আমাকে সময় দিত, আমাকে নিয়ে ঘুরতো, খেলতো, এটা ওইটা খাইতো। দেখা গেল যে আম্মু প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় আব্বু এবং আম্মু দুজনে 2 টাকা করে 4 টাকা দিয়ে যেত। এটা হচ্ছে আমাদের সারাদিনের একটা বাজেট ছিল আর কি, খাওয়া দাওয়ার এটা সেটা। তো এইরকম ভাবে আমাদের দিনকাল কাটতো। তাহলে পরিবারের মধ্যে এমন কোনো কিছু নাই যেটার কারণে আপনাকে রেখে চলে যেতে পারে, এরকম হওয়ার কোনো সুযোগই নাই? না। 3টা পর্যন্ত বসে থাকলেন, তারপর কি হলো? এরপর যেটা হলো সেটা হচ্ছে মানুষজন জড়ো হয়ে গেল। মানুষজন জড়ো হওয়ার পর আপনি কান্নাকাটি করছিলেন? হ্যাঁ অবশ্যই। তারপরে রেলওয়ে যে পুলিশ তারা আসলো, তারা এসে জিনিসটা তদারকি করলো, কিভাবে কি হয়েছে, কি আসে বিষয়ে সবকিছু জানতে চাইলো, কিন্তু কেউই কোনো কিছু ঠিক মতো বলতে পারলো না। বিধায় একজন হকার ছাড়া, একজন হকার যিনি ওই জায়গায় পানি বিক্রি করতো আর কি, ঘাড়ে করে নিয়ে পানি বিক্রি করতো, তিনি আর কি পুরোটা ঘটনাটা উপস্থাপন করলো যে এরকম এরকম এই ছেলেটাকে আমি সকাল থেকে দেখতেছি এই জায়গায় বসে আছে, আমি ভাবছি যে হয়তো বা এই জায়গার কিছু একটা হইব। তো পরে পুলিশ তার কাছ থেকে বিস্তারিত শুনলো। তৎক্ষণাৎ যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমি যেই পরিবারে মানুষ হয়েছি তাদের ওই বাসায় একজন ভাড়াটিয়া ছিল আর কি, যার নাম হচ্ছে ফালানি নাম ছিল। উনি এখন বেঁচে নাই। ওনার পরিবারের ওনার ছেলে এবং ওনার মেয়ে বেঁচে আছে। দেন ওনার হাজবেন্ড কিংবা উনি কেউ বেঁচে নাই, ওনাদের সবাইকে আল্লাহ নিয়ে গেছে। তো উনি হচ্ছে কাপড় বিক্রি করতো, ব্যাগে করে যে কাপড় বিক্রি করতো ওই আর কি। তো উনি তখন আর কি জিনিসটা দেখে, উনি দেখার পর তো ওনার আর কি আমাকে দেখে খুব মায়া লাগে। পরবর্তীতে আমি যেটা ওনার মুখ থেকে শুনতে পারি,
তো পরে আর কি উনি পুলিশের সাথে কথা বলে, উনি বলে যে আমার বাড়ির সামনেই আছে, আপনি ওনাকে আমার কাছে দিয়ে দেন, আপনার যে কোনো বিষয় জানতে ইচ্ছে করলে আপনি জানতে পারবেন। তো পরে পুলিশ এটা নিয়ে আইডেন্টিফাই করে, বাড়ির পর্যন্ত আসে, বাড়ি দেখে, নাম ঠিকানা সব কিছু নেয়, ওনার কাছ থেকে স্বাক্ষর নেয়, সব কিছু নেওয়ার পর দেন তারপরে পুলিশ হস্তান্তর করে। এটা নিয়েও অনেকদিন যাবৎ পুলিশ খোঁজাখুঁজি করে, তারপরে কি বলে বিজ্ঞাপন দেওয়া হয়, পোস্টার ছাপানো হয়। তাই নাকি? হ্যাঁ, তারপরেও পাওয়া যায় নাই? না, এলাকা ভিত্তিক যে মাইকিং, ওই মাইকিংও করা হয়, অনেক কিছুই করা হয়, মানে তারা তাদের মতো করে চেষ্টা করছে, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও কোনো হদিশ পাওয়া যায়নি। ভেরি ইন্টারেস্টিং কেস। কি হইল আপনার মায়ের? সুস্থ ছিল সে? অবশ্যই সুস্থ ছিল। অদ্ভুত না বিষয়টা, খুবই আমার অদ্ভুত। এতটুকু মনে আছে যে আম্মু বলতেছিল যে চল আজকে তোকে তোর খালামুনির বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি, এবং ওইটাই আমার প্রথম দিন ছিল। এর আগে আমি খালামুনির বাড়িতে কখনো যাইনি। খালামণির বাড়ি কোথায় ছিল? গাজীপুরের কোন একটা দিকে। গাজীপুরের দিকে হলে কমলাপুরে কেন আসবে? কারণ আমরা তো থাকতাম হচ্ছে নারায়ণগঞ্জের দিকে, নারায়ণগঞ্জের যে ট্রেনটা ওটা তো এসে okay. কমলাপুর থামে, ওখান থেকে থামার পর দেন তারপরে মেল ট্রেনে করে গাজীপুর যাওয়া লাগতো তখনের সময়, এখনো তাই আছে, হয়তো একটু রদ। বাপ মা আদর করতো আপনাকে? আম্মু ভীষণ আদর করতো। হ্যাঁ, এটা কিভাবে হইতে পারে? আমার এক্স্যাক্টলি মনে আছে আম্মু প্রতিদিন অফিস থেকে যে টিফিন দিত আর কি, গার্মেন্টস শ্রমিক যারা তাদেরকে যে টিফিনটা দেওয়া হইতো, ওই টিফিন আমার দেখা মতে এবং আমার যতটুকু খেয়াল আছে আম্মু কোনোদিন খাইনি। প্রতিদিন এটা সাথে করে নিয়ে আসতো, ওইটারে হাফ হাফ ভাগ করতো, বড় পিসগুলো আমাকে দিত, ছোটগুলো বড় ভাইরে দিত। ও মাঝে মাঝে বায়না করতো, কিন্তু বায়না করার পর ওরে বলতো তুই তো বড়, তুই তো খেতে পারবি, তুই পরে খা, ওরে আগে দে, এরকম আর কি। ভয়ঙ্কর না? মানে খুবই মিস্ট্রিয়াস কেস কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, আব্বু আম্মু দুজনেই আদর করতো, কিন্তু সবচেয়ে বেশি আদর করতো আম্মু। এরপরে আপনি বড় হলেন কোথায়? এরপর আমি বড় হলাম হচ্ছে আমার এই পালক পরিবারে। আপনি মাঝে মাঝে যেতেন কমলাপুরে? হ্যাঁ, কমলাপুরে মাঝে মাঝে যেতাম। এরপরে হচ্ছে ওই ট্রেনে করে আমি নারায়ণগঞ্জে অনেকবার আমি গেছি। নারায়ণগঞ্জে এক পাগলাতে নামছি, এরপরে হচ্ছে চাষারায় নামছি, ফতুল্লায় নামছি, মূল যে নারায়ণগঞ্জ ওইখানেও নামছি, আশেপাশে অনেক ঘুরছি, অনেক খোঁজাখুঁজি করছি। প্রায় মানুষটা আমি আমার আব্বু আমার নাম ধরে ধরে জিজ্ঞেস করতাম যে এই নামে কাউকে চেনেন কিনা, কাউকে দেখছেন কিনা। তো তারা এক একজন এক এক কথা বলতো, তারা বলতো যে হ্যাঁ এই নামের তো লোক অনেক আছে, এখন তুমি কার কথা বলতেছো আমরা কিভাবে বলবো। তো তাদের ছবি আমার কাছে নাই, তাদের ছবি আমার কাছে থাকলে হয়তো বা কিছু একটা হইলেও হইতে পারতো। বাবা রিক্সা চালাইতো? জি। নারায়ণগঞ্জ শহরে? নারায়ণগঞ্জের কোন একটা জায়গা হবে, আচ্ছা। এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না এই কারণে, কারণ আমি যে ট্রেনটাই করে আসছি সেটা নারায়ণগঞ্জেরই ট্রেন ছিল, কিন্তু আমি তো ছোট ছিলাম। আমি বলছি যে আমার বয়স আনুমানিক 5 ছিল, 5-এর উপর না, 5-এর নিচে হবে। তো এই সময় কোথা থেকে উঠছে এটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। লেখাপড়া করছেন আপনি? মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসায় পড়ছেন? কতদূর পর্যন্ত পড়তে পারছেন? খুব বেশি পড়া হয় নাই। পড়া হয় নাই? কি করেন আপনি? পেশায় হাফিজিয়া কিছু পর্যন্ত করেন? পড়ছি, এরপরে হচ্ছে একাধিক জব করছি, আপাতত ক্যাটারিং সাইডে আছি। ক্যাটারিং মানে হচ্ছে রান্না বান্না? জি জি। আপনি নিজে করেন? না, অ্যাসিস্ট্যান্ট। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, করা হয়েছিল, এটা বিচ্ছেদ ঘটে গেছে। বিচ্ছেদ ঘটে গেছে? জি। বাচ্চা কাচ্চা আছে আপনার? না। মার চেহারা, বাবার চেহারা এগুলো মনে আছে? আম্মুর চেহারা একটু একটু মনে আছে, আব্বুরটা খেয়াল নেই। খেয়াল নাই? এখন এই ফ্যামিলিতে আছেন যে ফ্যামিলিতে আপনাকে বড় না, করে? এখন ওখানে আমি নেই, এখন আমি টোটালি আমি আমার মতো একা। একা থাকেন? জি। তো কেমন হয় জীবনটা? কেমন না একা জীবন? এখন একা বলতে গেলে আমি যে পরিবারে মানুষ হয়েছি তারা ছোট থেকে আমাকে সহ্য করতে পারতো না, কারণ তারা ভাই বোন ছিল একাধিক, তাছাড়া হচ্ছে তারা স্থানীয়। তো তাদের মধ্যে যে ব্যাপারটা কাজ করতো, স্টিল না এটা এখনো কাজ করে, সেটা হচ্ছে তাদের একটা ধারণা ছিল যে আমি যদি তাদের পরিবারে থাকি কিংবা কোনোভাবে যদি আমি সুশিক্ষায় যদি শিক্ষিত হতে পারি তাহলে তাদের সয় সম্পত্তি আমি নিয়ে নিব, এমন একটা কিউরিয়াসিটি তাদের ভিতর সবসময় কাজ করতো। এই জন্য তারা ছোট থেকে আমাকে সহ্য করতে পারতো না। দেন যতদিন আম্মা বেঁচে ছিল, মানে আমার যে পালক মা, সে যতদিন বেঁচে ছিল ততদিন এই পরিবারে আমি খুব সুন্দর মতো জীবনযাপন করতে পারছি। দেন আম্মা যখন অসুস্থ হয়ে পড়লো, এরপর থেকে শুরু হলো মানে নানা ইস্যু। দেখা যায় কখনো ঝগড়া করে, কখনো চোর বানায়, কখনো এই করে, কখনো সেই করে, ইত্যাদি ইত্যাদি। মানে এক এক সময় এক এক দোষ দেয়, দোষ না করলেও দোষ, এমন একটা অবস্থা। আর কথার সারমর্ম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই ছিল, তুই আমাদের এখান থেকে চলে যাস না কেন, বিদায় হ, দূর হ, মরে যা, এই সেই, আপদ দূর হ, মানে এই ধরনের কথাবার্তা। তো একটা সময় এই কথা শুনতে 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 আমার ভিতরে মানে ঘিন লেগে গেল যে আর কত শুনবে এই কথা, বাবা মা নাই তো নাই, কি হয়েছে। আমি একটা সময় আমি চিন্তা করলাম যে যদি আল্লাহ তাআলার দেয়া কিসমত যদি এই হয়, আমি আমার মতো রাস্তায় জীবনযাপন করবো, দরকার নেই আমার মানুষের কথা শোনা। তারা যতটুকু যা করছে আমি তাদের জন্য সদা সর্বদা মন থেকে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবার তাদের আত্মার মাগফিরাত কামনাও করি। এরপরে আমি আমার ওই পরিবার থেকে আমি বের হয়ে যাই। বের হয়ে গিয়ে দেন মানে আমার এলাকা ভিত্তিক, এই এলাকা ভিত্তিক বিভাগের কিছু ছেলেপেলে ছিল, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি। তারা আমাকে বিভিন্ন কাজের সন্ধান দেয়, তারা আমাকে হেল্প করে যে তুই একা একা রাস্তায় থাকবি, কি করবি, এভাবে তো জীবনযাপন করা যায় না, তো এক কাজ কর, চল আমাদের সাথে গার্মেন্টস চল।
একজন গার্মেন্টসের নিয়ে গেল, ওইখানে কিছুদিন কাজ করলাম, দেখলাম ভালো লাগে না। এরপর একজন দোকানে সেলসম্যানে নিয়ে গেল, যে কাপড়ের দোকানে ছোট ছোট ছেলে পেলে যেভাবে ডাকে, স্যার আসেন, ম্যাডাম আসেন, এইভাবে ওইখানে কিছুদিন করলাম, না ওইটাও ভালো লাগে না। মানে এইভাবে করে কোনো রকম আর কি জীবনযাপন করার জন্য যা যা করা দরকার আমি তাই করলাম। দেন এরপরে আমার জীবন আমি অনেক অনেক বাজেভাবেই পার করছি এই সময়। হঠাৎ করে যেদিন আমাকে বাড়ি থেকে তাড়া দিল, আমার তো কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, আব্বা আম্মু নাই, পকেটে টাকা নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কিছুই নেই। তো কি করবার, পরে আমি কমলাপুরে এসে ঠিক ওই যে জায়গাটা, যে জায়গাটা আম্মু ছোটবেলা বসে রেখে গেছিল, জায়গাটা আমার মনে আছে, এখনো মনে আছে। তো ওই জায়গাটা এসে আমি পরে সারা রাত ওই জায়গায় আবার বসা ছিলাম। এই বসে থাকতে থাকতে মশার কামড় খেতে 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 হঠাৎ করে ঘুমিয়ে গেছি। সকালে ফজরের আজান, পরে এক টোকাই ও এসে আমাকে ডাকতেছে যে কিরে তুই কি আমাদের সাথে নাকি, চল আজকে অমুক জায়গায় যাবো মাল টোকাইতে। মানে ওরা আর কি যা করে, কারণ আমার জামা কাপড় তো ময়লা হয়ে গেছে, আমাকে দেখে ওদের মতোই মনে হয়েছে, এই জন্য ওরা ডাকছে। তো পরে ওই জায়গা থেকে আমি সরে আসলাম। এইভাবে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাসের মতো আমি বাইরে বাইরে ঘুরছি, বাস স্ট্যান্ডে, এখানে সেখানে, এরকম সেরকম। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, পকেটে টাকা নাই, কিছুই নেই। মানে ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি। এইভাবে আমি আমার জীবনের অনেক দিন পার করছি। কতদিন পার করছি তা আমার গোনা নাই, সেটা আমার ঠিক মতো জানাও নেই। সর্বশেষ যেটা হলো, একবারে সর্বশেষ, সেটা হচ্ছে যখন আমার আম্মা অসুস্থ হয়ে গেল। আমার এই আম্মা, আমি মাঝে মাঝে বাড়িতে আসতাম আম্মাকে দেখতে, আসলেও যা তা ব্যবহার করতো তার ছেলেমেয়েরা, বিশেষ করে তার মেয়েরা কোনোদিন আমাকে সহ্য করতে পারেনি, স্টিল নাও এখনো পারে না। আমি এখন যাইও না। তো হঠাৎ করে 2017-তে আম্মা প্রচুর অসুস্থ হয়ে গেল, বিছনায় পড়ে গেল। মোটামুটি চলাফেরা করতে পারে, স্ট্রোক করছিল তার আগে, কিন্তু 2017-তে তার অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেল। তো তখন আর কি আমি বাসায় আসা যাওয়া করতাম। তো ওনাকে আমি প্রায় সময় এসে দেখে যেতাম, উনি আমাকে দেখতো, এরপরে হচ্ছে মাথায় হাত বোলাতো, মাঝে মাঝে দোয়া করতো যে তোর জন্য আমার খুব খারাপ লাগে, আফসোস তোর জন্য আমি কিছু করতে পারলাম না। তো পরে আমি ওনাকে সান্ত্বনা দিতাম যে যতটুকু যা করছেন শুক্রিয়া, ধন্যবাদ, আপনি শুধু আমার জন্য দোয়া রাখবেন যে আল্লাহ যেন কখনো আমাকে জীবনে কোথাও না আটকায়, বাবা মা পাই বা না পাই, আল্লাহ যেন সুস্থ রাখে, আমি যেন আমার মতো যেই কদিন হায়াতে বেঁচে থাকি আমি যেন সঠিকভাবে চলে যেতে পারি। এই জায়গায় সয় সম্পত্তি, ধন সম্পদ কি করবো আমি এগুলা? না হয় আপনি আমাকে দিয়ে গেলেন, আজকে আমি মারা গেলাম, কালকে তো এগুলো আরেকজন নিয়ে যাবো, কি করবো আমি? আমার এগুলোর প্রতি কোনো লোভ লালসা নাই। আপনারা আমি যেভাবে বলতেছি এগুলোর প্রতি আমার কোনো লোভ লালসা নাই। আপনাদের মানে আপনার যে ছেলে মেয়ে তাদের প্রতি আমার একই কথাই ছিল, যে আপনারা যে সম্পদের জন্য আমাকে এত ধুরধার করেন, এই সম্পদের প্রতি আমার বিন্দু মাত্র কোনো লোভ লালসা নাই। আপনাদের সম্পত্তি আপনারা আপনার বাবা মার সূত্রে পাইছেন, আপনাদেরটা আপনারই তো থাকবে, আমি কেন নিতে যাব? আপনার জীবনের যেই বয়স বা যে গল্প আজকে আমার এখানে রেকর্ড হলো মাত্র 10 থেকে 12 মিনিট, কত পার্সেন্ট আসছে এখানে? আপনি যদি পুরাটা ধরেন, দিন রাত মন খুলে বলেন, আমার শুধু একটা সিন মনে পড়ছে না, যেই বাচ্চাটা যেখানে বসেছিল সেখানেই আবার ফিরে গেল জীবনের একটা পর্যায়ে গিয়ে বসে আছে, কারণ তার আশেপাশে কেউ নাই, তাকে দেখার কেউ নাই, বলার কেউ নাই। তবুও মানুষ বড় হয়, বড় হয়েছে, ও আল্লাহ ওর রিজিকের ব্যবস্থা করেছে, ও খেয়ে পড়ে বেঁচে আছে এবং আমাদের অনুষ্ঠানে এসছে। হয়তো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মায়ের সন্ধান পাবে, বাবার সন্ধান পাবে। কিন্তু এই যে মিস্ট্রিটা আপনি দেখেন, ও যদি ওর মায়ের সন্ধান জীবনে কোনোদিন না পায়, ও কি বলে একটা যুক্তিতে ও দাঁড় করাবে যে আমার মা আমাকে বসে রেখে গেল, সে সুস্থ মানুষ, আমার মা কেন ফিরে আসলো না? কোন যুক্তি থাকতে পারে এখানে? এবং মজার আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই পরিবার থেকে কেউ কি ওই কমলাপুরের পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল না, যে এখানে কোনো একটা ছেলে পাওয়া গেছে কিনা? গেলেও তো সে তারা পেয়ে যেত, সেটাও করেনি। পুরোটাই মিস্ট্রি আমার কাছে। এই মিস্ট্রির সমাধান কি আসলে? আমরা চেষ্টা করি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার কাছে অনেকদিন পর একটা খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড মনে হয়েছে। ঠিক আছে চান মিয়া, আমরা অবশ্যই চেষ্টা করব, আল্লাহ ভরসা। যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।